বাইক কোম্পানিগুলো আজব জানেন, এক একটা জিনিসের যে আপগ্রেড করে খুব অল্প অল্প করে আপগ্রেড করে, মানে একটা থেকে আরেকটা একটু স্টিকার বদলাবে, একটু মিটার বদলাবে। ঠিক ওরকম এই একটা বাইক, এটা হলো N160, যেটার মধ্যে মিটার চেঞ্জ করছে আর আরও ছোটোখাটো কিছু ব্যাপার চেঞ্জ করছে। আর এই বাইকটা আজকে প্রথম আমি পাইলাম, মানে এর আগে তো আমরা নর্মাল ডুয়েল যে মিটার ছিল অ্যানালগ আর ডিজিটাল ওইটা দেখছি। আজকে ডিজিটাল মিটারটা পাওয়ার পরে আর দেরি করি নাই, এটা নিয়ে চলে আসছি সুন্দর একটা জায়গা। আজকে এই রাস্তায় এই বাইকটা চালাবো, কি কি আপগ্রেড করছে এই ব্যাপারগুলো একটু একটু করে শেয়ার করব, আর বিকেলটা একটু ঘুরে টুরে চালাবো আর কি। তাহলে চলেন দেরি না করি। এই জায়গাটা দেখতে যতটা সুন্দর লাগতেছে, ভাই একটু ওই পাশটা দেখাবেন অল্প করে। ঠিক ওরকম ওই পাশটা নোংরা ময়লার গন্ধ আসতেছে। চলেন রাইড স্টার্ট করি। নাকে মুখে ব্যান্ডেজ না দেওয়ার কারণে মোটামুটি গন্ধটা লাগতেছে না। যাক, আমরা এই পাশে আর দেখাবো না, এই পাশে হাত থাক। খুব বাজে অবস্থা এখানে, এরকম একটা জায়গার মধ্যে এরকম ময়লা। আচ্ছা, এই বাইকটাকে যদি আপনি সামনে থেকে দেখেন তাহলে N160 থেকে, মানে N160, হ্যাঁ N160, তো ওটা থেকে কোনো পার্থক্য পাবেন না। সামনে চাকা, তারপরে ডিস্ক অ্যান্ড ABS অ্যান্ড হেডলাইট, DRL, এই ফেস মাস্ক যেটা আছে, এই লাইটগুলা সেম সব। আর এইখানে একটু ভেতরে উনি এটা মডিফাই করছে, লাইট চেঞ্জ করছে। সাইডের ইঞ্জিন, স্টিকার অ্যান্ড সিট অ্যান্ড পেছনের চাকার ABS সব কিছু সেম। পেছনে আমরা খুশি হইতাম যদি 140 দিত। তারপরে যদি পেছন থেকে এইখান থেকে দেখি, পেছনের এই লাইট, এই ইন্ডিকেটর লাইট, এই হোল্ডার, টেল অ্যান্ড পেছনের সিট, এইগুলা, ট্যাঙ্ক যা আছে মোটামুটি অল সেম। কোনো কিছুর মধ্যে কোনো কিছু পার্থক্য নাই। ইভেন এইগুলা কোনোই পার্থক্য নাই, সব কিছু এক। তাহলে এই বাইকটা নতুন N160 আমরা কেন বলতেছি? নতুন বলার পিছনে কারণ, চলেন বাইকে উঠি, ঘুরতে ঘুরতে কথা বলি। এটার মিটারটা হচ্ছে, দেখেন চাবি দেওয়া মাত্র কি হইতেছে, সুন্দরভাবে চাবি দেওয়ার পর একটা খেলাধুলা করতেছে, একটা গ্রাফিক্সের খেলাধুলা হইল। অ্যান্ড তারপরে হচ্ছে, আচ্ছা দেখা গেছে, আরেকবার দেখাই, এখানে রিফ্লেকশন ছিল, এবার রিফ্লেকশন নাই। এবার দেখেন এই যে সুন্দরভাবে একটা গ্রাফিক্সের খেলাধুলা হয়ে গেল। অ্যান্ড খেলাধুলা হওয়ার পরে যে জিনিসটা হয়েছে, এখানে হচ্ছে গিয়ার দেখা যায়, আমরা দেখতেছি। অ্যান্ড নিউট্রাল করার পরে কি হয় তা দেখি। নিউট্রাল হওয়ার পরে এখানে একটা এন লাইট জ্বলছে, এখানে একটা মোবিল লাইট জ্বলছে, ইঞ্জিন অয়েল লাইট আসলে, এখানে ইঞ্জিন চেক লাইট, এখানে ABS লাইট জ্বলছে। লো ফুয়েল দেখাইতেছে, কারণ হচ্ছে ফুয়েল আছে দুই কাটা থাকার পরেও এটা লো ফুয়েল দেখাইতেছে। অ্যান্ড উপরে সম্ভবত এই সম্পূর্ণটা হচ্ছে RPM ইন্ডিকেট করবে আপনাকে, এখানে ফুয়েল ইন্ডিকেট করবে, এখানে স্পিড ইন্ডিকেট করবে, এখানে অডো দেখা যাচ্ছে, এই বাইকটার অডো হচ্ছে 2385 কিলোমিটার। অ্যান্ড এখানে ট্রিপ 1 দেখা যাচ্ছে, তার মানে আমি চাইলে ট্রিপ 1 ট্রিপ 2 এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর এটার মধ্যে কোনো সুইচ নাই, এই সুইচটা দেওয়া হয়েছে এখানে। এটা চাপ দিলে যে লো ফুয়েলের এখানে পালসার কিছু একটা উঠছে, এরপরে IFE DTE 180 কিলো আরও চালাইতে পারবো। অ্যান্ড AFE 43, এটা কি 43? আচ্ছা, এটা কিছু একটা হবে। ট্রিপ 1 AFE 43 উঠছে, ট্রিপ B উঠছে, হচ্ছে ট্রিপ B চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে AFE 43 উঠছে, এখানে হচ্ছে 73.3 উঠছে ট্রিপ। এগুলা হয়তো তেলের কোনো হিসাব হবে। এন্টার ওয়ার্নিং অ্যান্ড এন্টার সেটিং, কিন্তু সেটিংয়ে ঢুকবো কীভাবে? মনে হয় চাপ দিয়ে ধরে রাখলে ঢুকবে না, তাও তো না। তাহলে কি অন্য কোনো সুইচ আছে? সুইচ তো একটাই মনে হইতেছে, কিন্তু তাহলে আমি ঢুকবো কিভাবে? টিপ দিয়ে ধরে রাখলেও তো কাজ হইতেছে না, এন্টার ওয়ার্নিংয়ে কাজ হইতেছে না। এন্টার সেটিংয়ে গিয়ে যদি আমি টিপ দিয়ে ধরে রাখি, 1 2 3, হ্যাঁ ঢুকছে। 3 সেকেন্ড ধরে রাখতে হবে, তাহলে পালসার, এখানে ব্লুটুথ অন অফ এগুলো উঠছে। চাবি টাবি অনেক কিছু সেট করা যায়। আচ্ছা, এই ব্যাপারে আমরা না যাই, আরও কিছু পার্থক্য আছে। চলো আমরা সুইচের ব্যাপারগুলো দেখি। এখানে হচ্ছে হেডলাইট অন অফ, হেডলাইট অন করা মাত্র স্টার্ট দিয়ে দেখাইতে হবে। হেডলাইটটা আমি যখনই অন করব, দেখেন এই এদিকে ঘুর, তাহলে দেখা যায় না রিফ্লেকশন হয়েছে। এদিকে ঘুরাইলেও তো এখান থেকে ঠিক আছে। হেডলাইট দেখেন অন করা মাত্র এটার আলো কমে গেছে, মানে হেডলাইটটা যাতে জ্বলার পরে আপনাকে ডিস্টার্ব না করে, এই জন্য এটার আলোটা কমায় দেওয়া হয়েছে হেডলাইট জ্বলা মাত্র। সিস্টেম কত আপগ্রেড হয়েছে বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, আমরা বন্ধই রাখি, তাহলে এটা এখন দিনের বেলা দেখতে ভালো লাগবে, কারণ দিনের বেলা তো আমরা হেডলাইট জ্বালায় চলবো না। আর নিউট্রালে যেহেতু আছে, স্টার্ট অফ হবে না। অ্যান্ড DRL ঠিকঠাক জ্বলতেছে। হ্যাঁ, আর এই বাইকের DRL কিন্তু অনেক পাওয়ারফুল জানেন। এই বাইকের DRL দিয়েও টুকটাক আপনি যখন স্লো চলবেন, এলাকার রাস্তায় আপনি চলাফেরা করতে পারবেন। এখানে ইঞ্জিন কাট অফ অ্যান্ড এখানে ইঞ্জিন অন, মানে ইগনিশন অন। নিচে আছে হচ্ছে সেলফ, সুন্দর সেলফ দিলে যেহেতু FI স্টার্ট হয়ে যেতেছে। আর সাউন্ড হচ্ছে, এটা আন্ডারবেলি এক্সজস্ট, তেমন কোনো পার্থক্য নাই এগুলো আগেরগুলোর সাথে। এখানে এক্সট্রা সুইচ লাগাইছে আগের ওই ভাই। আচ্ছা, এখানে হেডলাইটের আপস ডাউন, মানে হাই বিম লো বিম একটু চেঞ্জ করা হয়েছে। এটা হলো পাস, আপনি টান দিলেই যে পাস লাইট জ্বলতেছে, দেখেন
অ্যান্ড আপনি যদি এটাকে সামনের দিকে দিয়ে দেন তাহলে হচ্ছে একবারে হাই বিম হয়ে যাবে, কিন্তু হাই বিম কোনো কিছু ইন্ডিকেট করে নাই আমাকে এখানে। আচ্ছা লাইট তো জ্বালাই নাই, এই যে জ্বালাইলে ইন্ডিকেট করতেছে যে এখানে হাই বিম জ্বলছে। আছে সব কিছুর ব্যাপার স্যাপার আছে, এটা ভালো করছে, কারণ এইখানে আমার কাছে একটু অড লাগে, হর্ন আর এটা একবারে দেওয়া যায় না। তো যেখানে এটা এখানে করছে 2 হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে আর কি 2টা সুন্দর কাজ করা যাবে। আর এখানে আছে হচ্ছে এই যে এই লাইট জ্বলার ইন্ডিকেটর লাইট জ্বলার সুইচ, এছাড়া আর তেমন কোনো সুইচ এই বাইকের মধ্যে নাই। এই বাইকে এই মালটা ছিল, অ্যান্ড ইদানিং কিছু চাইনিজ নতুন বাইক আসছে যেগুলোর মধ্যে হচ্ছে এই মালের সাথে একটা USB-Cও দিয়ে দিছে। চলেন মিটারটা কেমন লাগছে এটা আপনারা প্লিজ কমেন্টে জানান। এই বাইক কিনবেন কিনা নতুন করে এটাও কমেন্টে জানান। তবে 160 সিসি যদি আপনার হচ্ছে টার্গেটেড সিসি হয় বা আপনার বাজেটের মধ্যে হয়, তাহলে আমি বলবো অবশ্যই ডিজিটাল মিটার নেওয়া ভালো, কারণ এটা দেখতে ভালো না, কত সুন্দর লাগতেছে। মানে আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে এই মিটারটা, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে সত্যি কথা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে আগের ওইটার চেয়ে, কারণ ওটা দেখতে দেখতে আমরা পুরানো হয়ে গেছি। তবে হ্যাঁ, এই বাইকটার মধ্যে আমরা চাইলে তো আর অনেক কিছুই চাইতে পারি, এমনও চাইতে পারি যে এই বাইকটার মধ্যে কেন ইউএসডি সাসপেনশন আসলো না। ভাই ইউএসডি সাসপেনশন আসলে এটার দাম অনেক বেড়ে যেত, অন্তত 30-40 হাজার টাকা তো বাড়তোই। কি দরকার ইউএসডি সাসপেনশনের? ইউএসডি সাসপেনশন আসা মাত্র একটা কথা উঠবে, আমি এটা আগে থেকে একটা পূর্বাভাস বা একটা ভবিষ্যৎবাণী করে রাখি। হ্যাঁ, ভবিষ্যৎবাণী যদিও করা ঠিক না, বাট এই সমস্ত ব্যাপারে করা যায়। সেটা হলো আপনার এই বাইকে ইউএসডি আপাতত আসতেছে না, তবে এটার যে 250 ওইটা ইউএসডি আসতেছে খুব তাড়াতাড়ি। অ্যান্ড ইউএসডি আসা মাত্রই আমরা যারা এই বাইক চালাইছি বা চালাবো সামনে, আমরা কি বলবো জানেন? আমরা বলবো যে এটা ইউএসডি আসার আগেরটাই ভালো ছিল, যেটা টেলিস্কোপিক ছিল নর্মাল ওইটাই ভালো ছিল, ওইটাই ভালো খেলতো। ইউএসডি অতটা খেলে না, ইউএসডিতে খরচ বেশি, ইউএসডি সিল কাটলে এই ঝামেলা সেই ঝামেলা, এই ধরনের কথা যে আমরা বলবো এর পূর্বাভাস আমি আজকে আগে থেকে আপনাদের দিয়ে রাখলাম, এই জিনিসটা হবে। সো 250তেই যদি এই সমস্যা এই কথা হয় তাহলে এই বাইকে তো হবে, এটা একদম স্বাভাবিক, তাই না? আচ্ছা, এই বাইকটার মধ্যে আমি চালাতে যেয়ে যেটা দেখলাম যে একটু স্পোর্টি ফিল আছে, একটু গুজো হয়ে বসতে হইতেছে আমাকে এটার হ্যান্ডেলের কারণে। হ্যান্ডেলটা আর একটু উঁচু দিতে পারতো, যেহেতু এটা একটা আসলে কমিউটার বাইক, কিন্তু যে স্পোর্টস লুক দিছে এই জন্য হয়তো একটু গুজো হয়ে বসার ব্যাপারটা দিছে। একটা জিনিস দেখেন, এই বাইকটাতে বসলে আমার মনে হইতেছে যে আমি গুজো হয়ে বসছি, কিন্তু N250তে বসলে আমার কোনোভাবেই মনে হয় না যে আমি গুজো হয়ে বসছি। তাহলে N160তে আমার কাছে মনে হয় আমি গুজো হয়ে আছি, N250তে কেন মনে হয় না যে আমি গুজো হয়ে আছি বলেন তো? এটার পিছনে খুব বড় একটা কারণ হচ্ছে ওইটার ইঞ্জিন পাওয়ারফুল এইটার চেয়ে। অ্যান্ড যখনই পাওয়ারফুল ইঞ্জিন হবে তখনই আপনার রেভ বেশি করতে ইচ্ছা হবে, রেভ যখন বেশি করবেন তখনই স্পিড বেশি উঠবে, স্পিড যখন বেশি উঠবে তখনই সামনে থেকে বাতাস আপনাকে ধাক্কা দিবে। অ্যান্ড বাতাস যখন ধাক্কা দিবে তখনই মনে হবে মানে তোমাকে লিন হইতে হবে, অ্যান্ড তুমি তখন এইরকম লিন হয়ে যাবা। অ্যান্ড নিচে যখন এরকম লিন হবা, মানে তখন হ্যান্ডেল যত নিচু ততই পাবা তুমি মজা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা হলো সিসি যত বেশি হবে তত একটু লিন হইতে হবে, বা বাতাস কাটার শক্তি বাইকে থাকতে হবে বেশি। আমি আজকে একটা রাস্তা অনেক পছন্দ করছি, একটু পরে আপনাদেরকে দেখাবো, একটা মেঠো পথ আমার ধারণাতে আছে ওইটা। আর কত মানুষ এখানে খেলতেছে রে ভাই, কে যে কোন দলে খেলতেছে এত লোকের মধ্যে বুঝে কেমনে? যাক, যে খেলে সে বুঝেই নাই। আর আমার খুব পছন্দের একটা ওয়েদার হচ্ছে এইটা, যখন অপোজিট সাইড থেকে রোদ আসে আমার কাছে খুব ভালো লাগে, একটা পেন্সিলের কালারে আঁকা ছবির মতো লাগে দুনিয়াটা, বিশেষ করে ক্যামেরায়। বাস্তবে তো একটু ভালো দেখা যায়, চোখ তো আর ক্যামেরা না। আর ফাজিলপুরে চিটাগাং থেকে আসার সময় ফাজিলপুরে আমরা এই জিনিসটা পাইতাম, শরীর থাকতো টায়ার্ড, সামনে থেকে রোদ, ভাই মেজাজটা যে গরম হইতো। ওই ফাজিলপুরে আমি সবসময় এই জন্য মানে আমার মনে থাকতো যে ফাজিলপুর নামে একটা জায়গা আছে নোয়াখালীর আশপাশে মেবি, ওই জায়গায় হচ্ছে রোদ এরকম সামনে থেকে লাগে। আর এরকম সামনে থেকে রোদ লাগার পরে যখন এরকম একটা ছায়া সুনিবিড় জায়গা আসে তখন আরো ভালো লাগে। আর এখানে কিছু দেখেন তাল গাছ লাগাইছে এক সিরিয়ালে, এগুলা যখন বড় হবে এই মাঠের এই কোনাটার নাম হবে হচ্ছে তালতলা। আর একটা পূর্বাভাস, একটা এটার কি বলে পূর্ব একটা জ্যোতিষী বার্তা দিয়ে রাখলাম আপনাদেরকে। আচ্ছা চলেন তো আমরা এই বাইকটা নিয়ে একটু এই দিকে ঢুকি, দেখি এটার ভাঙাচোরার ফিডব্যাক কীরকম। এটা ভালো ভাই, এই যে এখানে যে চলতেছে না ইটের উপরে দিয়ে, মানে আমার হেলমেট পর্যন্ত ঝাঁকি একদমই অনুভূত হইতেছে না। নর্মালি আমি অন্যান্য বাইক, বিশেষ করে আমার এমটি, জিক্সার এগুলা নিয়েও যদি এই ভাই অনেক লোক এখানে ঢুকা যাবো না, এই ধরনের ইটের রাস্তায় চালাইলে না একদম মাথা পর্যন্ত হেলমেটটা ধরায় দেয়। কিন্তু এইখানে এই বাইক নিয়ে ওরকম মানে ভারী বাইক তো ওরকম কোনো ফিল হয় না। N160 নিয়ে এই ফিল হয় না, তাহলে 250 নিয়ে কি ফিল হবে বুঝেন? 250 বাইকটা সত্যি কথা কি আমার অনেক ফেভারিট একটা বাইক, অ্যান্ড রেড হলে তো কথাই নাই, কিন্তু মানে হচ্ছে না, ব্যাটে বলে হচ্ছে না। কিনছিলামও তো, দেখেন সব বাইকই কিনছিলাম, সব বাইকই কিনে আবার বিক্রিও করে দিছি। এখন আবার কিছু কিছু বাইক আমার কিনতে ইচ্ছা হয়, কারণ এক একটা বাইকের না এক একটা জিনিস ভালো মজা লাগে। আর এক এক সময় ক্রেভিং হয় যে ওই বাইকের ওই জিনিসটার মজাটা নেই, তখন আবার আমি ওই বাইকের পেছনে খুঁজি, মানে ছুটতে থাকি আর কি। তবে
খুব তাড়াতাড়ি আমি আরও 2টা বাইক কিনবো, আপনাদেরকে বলে রাখি। খুব তাড়াতাড়ি হচ্ছে আমার একটা বার্থডে আছে, মানে এই বছরে আমার যে বার্থডেটা, বয়সটা আরেক বছর বেড়ে গেল, বিয়ে করতে হবে খুব তাড়াতাড়ি মনে হয়। আর এই বার্থডেতে আমি আমার চ্যানেলকে একটা গিফট করব। গিফটটা হচ্ছে একটা বাইক। অ্যান্ড কী বাইক কিনবো এটা আপনারা চাইলে সাজেস্ট করতে পারেন, তবে আমার একটা পছন্দের মধ্যে আছে যে কী বাইক কিনবো, এখনও পর্যন্ত ওটা ঠিক করি নাই। আচ্ছা দেখেন, এই বাইকটা N160 নিয়ে কথা বলতে বলতে আমি অন্য কথায় চলে গেছি। এটার পিছনে কারণ কি জানেন? কারণ হচ্ছে আগের N160 নিয়ে তো কথা বলছি, তাই না? এখন যদি আমি ব্রেক নিয়ে কথা বলি, ভাই এটার সামনের ব্রেক অনেক ভালো, পেছনের ব্রেকও খারাপ না, 2টার ABS সুন্দর ফাংশন মানে কাজ করে। এইটার যেই ক্লাচ, এটা যদিও স্লিপার ছিল না, পরবর্তীতে F250-তে শুনছি স্লিপার আসছে, বাট এইটার ক্লাচও অনেক বেশি নরম এবং স্লিপার ক্লাচ আর এই ক্লাচের মধ্যে না তেমন কোনো পার্থক্য ক্লাচ ধরার মধ্যে হয় নাই। শুধু হচ্ছে ডাউন শিফটে বা যখন আপনি ইঞ্জিন ব্রেকে থাকবেন ওই অবস্থাতে গিয়ে যেই ধাক্কাটা, চাকা লক হওয়ার যে একটা পসিবিলিটি স্লিপ করার, ওইটাতে যে আপনি স্লিপার ক্লাচের ব্যাপারটা বুঝতে পারবেন যে হ্যাঁ স্লিপার ক্লাচ সামথিং স্পেশাল। বাট এমনিতে N160 N250-র ক্লাচ যথেষ্ট পরিমাণ নরম। আমি একটা জিনিস বুঝি না, এই বাইক যদি নরম করতে পারে তাহলে যে বাইকগুলো শক্ত ওরা কেন নরম করতে পারে না? সেখানে বাজাজ তো অনেক কম দামে বাংলাদেশে 160 and N250 যেটা আর কি এগুলা দিতেছে। ওরা এত দামে যদি এত ভালো জিনিস দিতে পারে তাহলে অন্য কোম্পানি কেন পারে না ভাই? মানে এটা সত্যি কথা ভাবই না ব্যাপার না ভাই। তো এটা হলো ওরকম একটা ব্যাপার হয়েছে, এটা আসলে ভাবনের ব্যাপার, মানে ভাবনা করার ব্যাপার বা চিন্তা করার ব্যাপার। মানে উই শুড থিঙ্ক অন দিস টপিক। অবশ্যই এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে আসলে বাইক কোম্পানিগুলো করতেছে কি। ভাই যান। একটা ঘটনা বলি, আগে একটা সময় ছিল, এই যে সামনে দেখেন পায়ে রিক্সা, উনি পায়ে টাইনা চালাইতেছে, এটার স্পিডটা দেখেন, আমি ঠিক ওনার সাথে যাই, এটার স্পিড হচ্ছে 8-7 এই রিক্সাগুলো এই স্পিডে চলে। এই স্পিডে চললে অ্যাক্সিডেন্ট কোত্থেকে হবে আপনারাই বলেন। আর এখনকার যে অটো রিক্সাগুলা এইগুলো কততে চলে? মোটামুটি 35। তো বুঝেন ব্যালেন্স তো সেম, ব্রেকিং তো সেম, তো এগুলো তো অ্যাক্সিডেন্ট করবেই। আর যেটা বলতেছিলাম, আগে আমি সবসময় বাইক যখন চালাইতাম বা গাড়ি যখন চালাইতাম, উল্টা পাশ দিয়ে আইবেন ভাই, যখন চালাইতাম তখন হচ্ছে আমি করতাম, রিক্সা দেখলেই আমি তাদেরকে আগে যেতে দিতাম, কারণ পায়ে টানা রিক্সা ভাই, পা দিয়ে কষ্ট করে চালাইতে হয়, তাই না? অ্যান্ড ওই রিক্সাটা আবার স্পিড যদি কমায় ফেলে ব্রেক করে আমার কারণে, তাহলে আবার স্পিড উঠাইতে তো সময় লাগবে, এই জন্য আমি রিক্সাকে সাইড দিয়ে দিতাম। বাট এখন এই অটোগুলো আসাতে ভাই আর মানে ভাই রিক্সাওয়ালাদের প্রতি একটা মায়া ছিল, ওই মায়াটা নষ্ট হয়ে যেতেছে। আমার বাইক বন্ধ হয়ে গেছে ভাই, বন্ধ হয়ে কি বলতেছে যে এখানে তেল শেষ। আসলে কি তেল শেষ? মনে হয় তেল শেষ, কিন্তু 2 কাটা তো উঠা আছে, কিছু একটা ঝামেলা আছে। উনি এখানে শুয়ে আছে কেন এই গাছের নিচে? ভাই ভুল রাস্তায় ঢুকছি, উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয়ে। ভাই উনি না ভয় পায়, এই বাইকের ইঞ্জিনের আওয়াজ এত বেশি। উঠিস না ভাই, উঠিস না, ঘুমাক। কাগজ কুড়াইয়া টুরাইসা এখানে ঘুমায় আছে। যদি আজকে মানবতার ফেরিওয়ালা হইতাম, ওনাকে ঘুম থেকে উঠায় 100 টাকা দিয়ে মোটামুটি ভিউ কামায় নিতে পারতাম। বাট আমি এই রাস্তাটাকে কি মেঠো পথ ভাবছিলাম কিনা। আচ্ছা, যেখানে আমরা ছিলাম রিক্সার ব্যাপারটা ওরকম হয়ে গেছে। তবে হ্যাঁ, আধুনিকায়ন দরকার আছে, আধুনিকায়ন ভুলেও খারাপ কিছু না। পায়ে টেনে এত কষ্ট করার চেয়ে অবশ্যই মোটরে চলা ভালো। বাট এই যে মোটরটা আসতেছে, এটা কিন্তু রিক্সার জন্য আসতেছে না, এই মোটরটা আসতেছে অন্য পারপাস। রিক্সার জন্য ফুল সেট আপ সিবিইউ আমাদের দেশে আসে না। এই মোটরটার পাওয়ার হলো অনেক বেশি, অ্যান্ড এই পাওয়ারটা এই রিক্সার জন্য আসলে ঠিক নাই। আমার মনে হয় এই মোটরগুলোর মধ্যে একটা লিমিটার দেওয়া উচিত যে এটা 20-এর উপরে বা 25-এর উপরে স্পিড উঠবে না। মানে এটার মধ্যে এমন স্পিড দিছে, ফুল ফাঁকা রাস্তা পাইলে এই রিক্সাগুলো আমার মনে হয় দিয়ে আসলে কিছু যাবে আসবে না। আমি একটু ব্যাপারটা শিওর হয়ে আপনাদেরকে বলি। গাড়ি রাগ করিস না রে, আমি রাস্তার মাঝখানে ঘুরাইতেছি। এই রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞেস করি যে আসলে এই রিক্সাগুলা কীরকম স্পিড উঠে। এই দাদা ভাই, এই রিক্সা কেমন স্পিড উঠে? মানে যদি টান দেন হাইয়েস্ট 40-45 উঠে, 30-35 উঠে না? একটু আগে একজনের সাথে চালাইলাম তো সেই স্পিড, তো ভাবলাম যে কত উঠে। যাক ভাই, ধন্যবাদ ভাই। আপনার এটা কীরকম উঠে হাইয়েস্ট টপ স্পিড সবচেয়ে বেশি 40 উঠে, 40-এর বেশিও উঠে? তাই দেখলাম, আমি একটু আগে চালাইলাম তো মেইন রোডে চলবা লাগছে অনেক স্পিড। না এটা চালাইতেছে, আমার পাশ দিয়ে গেল, অটো চালাই না। 40-45 উঠবো না? আচ্ছা ভাই, ধন্যবাদ। না কেনার জন্য না, মানে
মাঝে মধ্যে মেইন রোডে যে রাতে চলে, আমি থাকি তো উত্তরা যাওয়ার সময় দেখি যে রাতে চলে না, সেই স্পিডে চলে। এই জন্য মাথায় একটা ধারণা এলো যে কীরকম স্পিড ওঠে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাইয়া। তাহলে একদম রিয়েল ইনফরমেশনটা পাইলাম হচ্ছে 40 থেকে 45 এরকম উঠে যায় ভাই বলতেছে। আরেকজন হচ্ছে উনি আমার ক্যামেরা দেখেই বুঝতে পারছে, উনি ফার্স্ট লুকটাই ক্যামেরায় দিচ্ছে। আর আমি সবসময় হলে আমার ক্যামেরায় যখন রেকর্ড হয় তখন রেড লাইটটা জ্বালায় রাখি, যাতে মানুষ বুঝতে পারে যে আমার ক্যামেরায় রেকর্ড হইতেছে, আমি গোপনে রেকর্ড করি না। তো উনি বুঝেই মনে হয় একটু ব্যাপারটা এড়ায় গেল, এরকমটা আমার কাছে লাগলো। এনে মনে হইতে পারে যে দুই রিক্সাওয়ালা ভাই এখন যুক্তি করে পিছনের জন্য হয়তো সামনের জন্য বলবেও যে এই বেটা এ তো ভিডিও করতেছিল। ভাই ভিডিও করলে কোনো সমস্যা আর কিছু নাই। আমি ভিডিও করলে এমন কোনো কথা কারো কাছ থেকে নিয়ে লিক করব না যেটাতে তার কোনো প্রবলেম হয়। আর এই অটোরিক্সা যারা চালায় তাদের প্রতি আমার কোনো মানে নাই, ক্ষোভ বা ওই ব্যাপারটা নাই, কারণ তারা তো ট্রেনিং প্রাপ্ত না, তারা ইনকামের জন্য এই জিনিসটা নিয়ে নিছে। আমার ক্ষোভ কার উপরে জানেন? যে এটা ইম্পোর্ট করতেছেন, যে রোডের রুলের দায়িত্বে আছে। বাংলাদেশের রোড রুলে আমরা সবাই ট্যাক্স দিয়ে গাড়ি ঘোড়া চালাইতেছি, আর এই অটোরিক্সাগুলো আইনা তুমি এইভাবে ছেড়ে দিয়ে রাখছো এবং এগুলার কোনো কেস নাই, কিছু নাই। অটোরিক্সার সাথে মানে একটা ঘটনা ঘটলে দেখা যাবে যে মোটর সাইকেলে উল্টা কেস খাইতেছে, অটোরিক্সার তো কোনো কেস নাই, ওটা খাবে ঘুষ। অটোর কাছ থেকে খাবে ঘুষ অ্যান্ড মোটরের কাছ থেকে খাবে কেস, মানে কেসের টাকা। এই হচ্ছে ব্যাপার। এইভাবেই চলতেছে দিন, এইভাবেই চলতেছে দিনকাল। আমরা আজকের ভিডিও আর বড় করব না, কারণ ভিডিওতে ওরকম কোনো টপিক আজকে নাই, হুদা বড় করে লাভ নাই। আমার কাছে এই বাইকটা ভালো লাগছে বিধায় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড যেহেতু কোনো পেইড রিভিউ আমি করি না, সেহেতু এটা আমার রিয়েলি ভালো লাগছে বাইকটা। অ্যান্ড এটা টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার ভালো লাগছে। এটা আপনার ভালো নাও লাগতে পারে, আপনার ভালো লাগলে আপনি কিনবেন, আপনার ভালো না লাগলে আপনি কিনবেন না। প্রথম দিকে যখন N160 আসছিল অনেকেই বলতে এটা থেকে নাকি 50-এর উপরে মাইলেজ পাইতেছে। আসলে N160 মাইলেজ পার লিটার কীরকম দেয় এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই, তবে এটার পাওয়ার আমার কাছে খুব ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। অন্যান্য যে 150 সিসির বাইক বাংলাদেশে আছে ওইগুলোর মধ্যে যদি মানুষ বলে না যে রেডি পিক আপ, তো এই বাইকটারও রেডি পিক আপ আসলে অনেক ভালো। আর এটার ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়েছিল হচ্ছে আরপিএম একটু লো হয়ে গেছিল। তেলের যে মান ইদানিং ভাই, এই তেলের মানে বিভিন্ন বাইক বিভিন্ন সময় স্টার্ট বন্ধ হবে আর কত নাচানাচি করবে ভাই, এরকম কাহিনী হইতে পারে। এটা কোনো বড় সমস্যা না। আর হ্যাঁ, এটাতে তেল একটু কমও আছে আসলে, যদিও 2 কাটা দেখাইতেছে। এই 2 কাটা জিনিসটা খুব আজব একটা জিনিস বাইকে। এটা মাঝে মধ্যে খারাপ তেল পড়লে দেখা যায় যে জিনিসটা দিয়ে তেলের ওই মিটারিংটা করে, ওই মিটারিংটা আটকায়া যায়। আবার যখন তেল ফুল করা হয় তখন ঠিক হয়ে যায়। 2 কাটায় যদি একবার আটকায় দেখা যাবে যে তেল ফুল শেষ হয়ে গেছে, 2 কাটাই দেখাইতেছে। এরপরে যখন আবার তেল নেবেন তখন গিয়ে এটা ছুটবে। এটা নট অনলি মোটরসাইকেল বাট অলসো এটা গাড়িতেও হয়। আর আমাদের কুমিল্লা না, আমাদের টাঙ্গাইল জায়গা গাড়িতে একবার এরকম হয়েছিল, শোয়ের গাড়িতে। এই দুজন একরকম ড্রেস পরে কোথায় যেন ঘুরতে যেতেছে না, ঘুরে আসলো। যাক, তাহলে আজকের ভিডিও এতটুকুই হোপ রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে ছোট্ট কোনো কিছু ভালো লাগলো প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আর এই রাস্তা তো আজকে ফুল চিল। আজকে আমি যখন ভিডিও করতেছি তখন একটা হলিডে, অ্যান্ড হলিডে মানে এটা হচ্ছে পর্যটন কেন্দ্র। দে আর চিল অ্যান্ড মি অলসো চিল। Chill bro. Check the mic and make sure it sound right, boys.